মতামতের জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। শনিবার বিকেলে আগের খসড়ায় কিছু ত্রুটি থাকায় আবারও রাজনৈতিক দলগুলোকে নির্ভুল খসড়া পাঠায় কমিশন। জুলাই সনদে বলা হয়েছে, বিদ্যমান সংবিধান বা অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলে সেক্ষেত্রে এই সনদের বিধান অথবা প্রস্তাব বা সুপারিশ প্রাধান্য পাবে। সনদের বৈধতা, প্রয়োজনীয়তা কিংবা জারির কর্তৃত্ব সম্পর্কে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। খসড়ায় সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা রয়েছে, যদিও বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে এখনো কোনো উল্লেখ নেই। এছাড়া জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়াও। এদিকে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কি হতে পারে তা নিয়ে বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ঐকমত্য কমিশন। বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণের পর সব দল সই করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ চূড়ান্ত রূপ পাবে। সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও গণপ্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা। শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এক আলোচনা সভায় তারা বলেন, সরকার একটি দলের প্রতি দুর্বলতা দেখিয়ে জাতির সাথে বেইমানি করেছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচন দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর হলো সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনও উল্লেখযোগ্য অগ্রগতি নেই বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি। শনিবার রাজধানীর বাংলা মোটরে জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন শীর্ষক আলোচনা শেষে এনসিপির নেতারা বর্তমান সরকারের সমালোচনা করেন। বলেন, সরকার একটি দলের প্রতি দুর্বলতা দেখিয়ে জাতির সাথে বেইমানি করছে। আমাদের নোবেল লরিয়েট ইউনূস স্যার বাংলাদেশের মানুষ ওনার চোখে পড়ে না, ওনার লন্ডন যেতে হয়। লন্ডনে গিয়ে সিজদা দিয়েছেন, সিজদার মাধ্যমে উনি ওহির মাধ্যমে আদেশ পেয়েছেন এবং সেটার একটা প্রেস রিলিজের মধ্যে জানিয়েছেন বাংলাদেশে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে। কোন ইলেকশন? এই সংবিধানের অধীনে। বর্তমান সংবিধানকে টেক্সট বুক অফ ফ্যাসিজম আখ্যা দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে আবারও গণপ্রতিরোধ করা হবে। টেক্সট বুক অফ ফ্যাসিজম আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতার ঘোষণাপত্রটাকে সামনে রেখে আওয়ামী লীগ সব অপরাধের বৈধতা উৎপাদন করছে বইটা দিয়ে। আমাদেরকে অবশ্যই একটা নতুন সংবিধান দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করে গণপরিষদ নির্বাচনের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার এলএফও করে তার ভিত্তিতেই গণপরিষদ নির্বাচন আয়োজন করে বাংলাদেশের দীর্ঘদিনের মানুষের যে সংগ্রামগুলো আছে সেই সংগ্রামগুলোতে ইতিবাচক ধারা যুক্ত করতে, বাংলাদেশের গণতন্ত্রের পুনর্বঞ্চায়ন সম্পূর্ণ করতে আপনাদের সকলের কাছে আমরা উদাত্ত আহ্বান রাখতে চাই। সংস্কারের দায়িত্ব আগামী সরকারের জন্য না রেখে অন্তর্বর্তী সরকারকেই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান এনসিপির নেতারা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গণতান্ত্রিক উত্তরণে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য মুঈন খান বলেছেন, 11 সরকার বিরাজনীতিকরণের অসৎ পরিকল্পনা করছিল এবং 2008 সালে নির্বাচন ছিল সাজানো। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার দলের প্রধান কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে যুবদল। মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের চলমান সংকটে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন খালেদা জিয়া। যে দেশে খালেদা জিয়ার মতো একজন নেত্রী আছেন সেই দেশ কখনো পথ হারাবে না বলে মন্তব্য করেন তিনি। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে সংখ্যা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষে শক্তি নয়। তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায়। প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং অন্তর্বর্তী সরকারকে সুষ্ঠু নির্বাচনের জন্য যৌক্তিক সময় দিয়েছে বিএনপি। 111 সরকার বাংলাদেশকে বিরাজনীতিকরণের জন্য একটি
অসৎ পরিকল্পনা করেছিল। আমি বলতে বাধ্য হচ্ছি যে সেই 2008 সালের নির্বাচনও কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ছিল না, সেটি ছিল পরিকল্পিতভাবে একটি সাজানো নির্বাচন। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অনেক উপদেষ্টার নামে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে, যা শেখ হাসিনার দুর্নীতিরই পুনরাবৃত্তি। শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটা কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? তিনি আরও বলেন, শেখ হাসিনা এতদিন মুক্তিযুদ্ধের চেতনার নামে রাজনীতি করেছেন, এখন ধর্মীয় চেতনার নামে রাজনীতি করছেন অনেকে। আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া দেশে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না বলেও সতর্ক করেন তিনি। শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শনিবার ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বাজারের ক্রেতা বিক্রেতাদের সাথে মতবিনিময়ে পলিথিনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন তিনি। রাজধানীতে চাঁদাবাজির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা স্বীকার করেন, মোহাম্মদপুর ও মিরপুরে চাঁদাবাজি বেশি হয়। চাঁদাবাজের পরিচয় যাই হোক, তাকে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি বলেন, দেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। চাঁদাবাজকেই বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, চাঁদাবাজীদের ঠাঁই বাংলাদেশে হবে না। এটা যে যত বড় চাঁদাবাজি হোক না কেন, তারে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কাউকে কোনো রকম চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না। নির্বাচন বিষয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে। জনগণ নির্বাচনমুখী হলে তাকেও ঠেকাতে পারবে না। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসেই নির্বাচন হবে। এই কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনে মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। জনগণ হলো মেয়ে। পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীদের পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ ও অন্যান্য পণ্য ব্যবহারের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে একরকম কথা বলেন, বিদেশে আরেক রকম বক্তব্য দেন বলে মন্তব্য করেছেন জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। শওকত মাহমুদ বলেন, এনসিপি মনে করছে প্রধান উপদেষ্টা বিএনপির দিকে ঝুঁকেছেন, কেননা তিনি সেফ এক্সিট খুঁজছেন। অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সাবেক নেতা রেজা কিবরিয়া বলেন, জুলাই আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেছে বর্তমান সরকার, তারা একটি বছর নষ্ট করেছে বলেও মন্তব্য করেন তিনি। তার মতে এই সরকারের হাতে সংস্কার ছেড়ে দেওয়া উচিত না, কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং তাদের পার্টিকে ক্ষমতায় নেওয়ার চেষ্টা করছে। এই অবস্থায় দেশে আরেকটা বিপ্লব হতে পারে বলেও মনে করেন তিনি। দেশি বিদেশি বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছেন না বলেও জানান বক্তারা। জুলাই অগস্টের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছে এই সরকার, এটা সম্বন্ধে আমার কোনো সন্দেহ নাই। আমরা যে আশা করেছিলাম যে এই দেশ পরিচালনার ব্যাপারে গুণগত মানের একটা আমরা পরিবর্তন দেখব, একটা উন্নতি দেখব, সেটা হয়নি। সংস্কার অনেক সময় চাপিয়েও দিতে হয়, সেই চাপানোর সক্ষমতা এই সরকারের নাই। এই সরকারকে আমরা সমর্থন করি, কিন্তু এই সরকারের অপদার্থতা, অদক্ষতা, ব্যর্থতাকে আমরা কোনোভাবে মেনে নিতে পারি। জাতীয় পার্টির কার্যালয় দখলে রাখা এবং নিজেকে চেয়ারম্যান দাবি করার আইনগত অধিকার জিএম কাদেরের নেই, এই মন্তব্য করেছেন নতুন চেয়ারম্যান দাবি করা দলের নেতা আনিসুল ইসলাম মাহমুদ। শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির একাংশের সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় নেতারা বলেন, জাতীয় পার্টি নির্বাচন চায়, তবে যেন তেন ভোট নয়। নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। বর্তমানে দেশে আইন শৃঙ্খলা যে অবস্থাতে আছে তাতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য না হলে গণতন্ত্র ফিরে আসবে না। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক ঐক্যমত্যের পাশাপাশি দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি করা জরুরি, বিশেষ করে
আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্ব দেন জাপার এই অংশের নেতারা। জিএম কাদের সাহেব যদি এখন জাতীয় পার্টি হিসেবে দাবি করেন, সেই অধিকার তার নাই। তিনি এমনি জাতীয় পার্টির সদস্য, কিন্তু চেয়ারম্যান নাই, বা তার দলের যিনি মহাসচিব দাবি করবেন তাদের কোনো আইনের ভাষায় লুক স্ট্যান্ডি নাই। আমি অ্যাক্টিং চেয়ারম্যান অফ জাতীয় পার্টি এবং প্রেসিডিয়াম জাতীয় পার্টির এক্সিস্টিং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে মিটিং করে আমরা সমর্থন নিয়ে আমরা কাউন্সিলের দিন ঘোষণা করেছি। রাজধানী ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হওয়ার পর গ্রেপ্তার রিকশাচালক মোহাম্মদ আজিজুর রহমানকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেয়। মামলা তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তহিদুর রহমান আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। এদিকে আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী কক্সবাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার রাত 10:30টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব বিষয়টি নিশ্চিত করে জানান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা 15 আগস্ট 5 দিনের সফরে কক্সবাজার আসেন। বেশ কিছু কর্মসূচিতে অংশগ্রহণ শেষে 19 আগস্ট কক্সবাজার ত্যাগ করার কথা ছিল তার, কিন্তু শনিবার রাত 8টার দিকে হোটেল ওশেন প্যারাডাইজে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপদেষ্টা। স্থানীয় চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন, তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি বলেও জানান জেলা প্রশাসক। পরে সফরসূচি সংক্ষিপ্ত করে রাত 10টার দিকে উপদেষ্টাকে ঢাকায় পাঠানো হয়। রাজশাহী নগরীর কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার রাত 1:30 থেকে শনিবার দুপুর 3:30টা পর্যন্ত অভিযানে অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, জিপিএস সহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকদের হেফাজতে নেয়ার পর পুলিশ বলছে তাদের জঙ্গি সম্পৃক্ততা ও নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ডক্টরস ইংলিশ নামের এই কোচিং সেন্টার। 1 মাস গোয়েন্দার নজরদারির পর প্রতিষ্ঠানটিতে বিশেষ অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। প্রায় 14 ঘন্টার অভিযানে আটক করা হয় সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুস্তাসিরুল আলম আনিন্দ এবং তার 2 সহযোগী মোহাম্মদ রবিন ও মোহাম্মদ ফয়সাল। উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, দূরবীন, স্নাইপার, স্কোপ ও বোমা বানানোর সরঞ্জাম। পুলিশ বলছে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা মামলা প্রেক্ষিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করব, তারা কি উদ্দেশ্যে এগুলা সংগ্রহ করছে, বিশেষ করে অস্ত্র এবং বিস্ফোরক উপাদানগুলা। তদন্ত করলে বিস্তারিত আমরা জানতে পারবো যে তাদের উদ্দেশ্য কি, তাদের সাথে আর কাদের সংযোগ আছে। আটক আনিন্দ রাজধানীর গুলশানে হোলি আর্টিজান হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার ছিলেন। তার বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা খতিয়ে দেখছে পুলিশ। আমরা যাচাই করব যে সেই মামলায় উনি গ্রেপ্তার ছিল কিনা, অথবা গ্রেপ্তার হলে জামিনে আছেন কিনা। আমরা সেগুলো যাচাই বাছাই করে যদি সেই মামলা থাকে, ওই মামলার সাথে তার সংশ্লিষ্ট আমরা যাচাই করে ব্যবস্থা নিব। অস্ত্র উদ্ধারে এমন অভিযান চলবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে ছাত্রদল কর্মী জাবেদ ওমর জয় হত্যা মামলায় এখন প্রধান আসামি আলামিন ও তার ভাই আকাশকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে তাদের আদালতে তোলা হবে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন প্রধান আসামি আলামিন। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। পুলিশ জানায়, জয় হত্যাকাণ্ডের পর চট্টগ্রামের বোনের বাসায় আশ্রয় নিয়েছিলেন 2 ভাই। শুক্রবার সকালে তাদের গ্রেপ্তারের পর পঞ্চগড়ে নেওয়া হয়। 6 আগস্ট শহরের সিনেমা হল মার্কেটে ছাত্রদল কর্মী জাবেদ ওমর জয়কে মারধর ও ছুরিকাঘাত করে আলামিন ও তার সহযোগীরা। আশঙ্কাজনক অবস্থায় জয়কে উদ্ধার করে রংপুরে নেয়ার পথে মারা যান তিনি। এই ঘটনায় জয়ের বড় ভাই বাদী হয়ে 8 জনের নাম
উল্লেখ করে এবং অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। এখন পর্যন্ত এই মামলায় 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আশুলিয়া থেকে জাল টাকা ও ভারতীয় মুদ্রা সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গভীর রাতে জিরাবো গোল্ডবাগ থেকে তাকে আটক করা হয়। ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই এলাকায় অভিযান চালান তারা। এ সময় সেখান থেকে জাল টাকার ব্যবসায়ী রফিক মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় জাল 1,16,000 টাকা এবং 39,500 জাল রুপি। আটক রফিক মিয়া জাল টাকা ও রুপি সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ চক্রের বাকি সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। সেই টাকা নিজের থেকে আমদানি করে প্রস্তুত করে সে বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় সেল করে এবং বিভিন্ন মানুষকে হয়রানির মধ্যে ফেলে। সে এই পেশাতেই দীর্ঘদিন যাবৎ নিজেকে নিয়োজিত রাখছে। চিকিৎসকদের অসহযোগিতা, অতিরিক্ত টেস্টের মানসিকতা স্বাস্থ্যসেবার মান ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। তার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেন, বিশেষজ্ঞদের মতের ভিত্তিতে আন্তর্জাতিক সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য। শনিবার সকালে রাজধানীর মিন্টো রোডে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক মালিকদের সংগঠনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। স্বাস্থ্য খাতের নানা সংকট তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই অর্গানাইজেশনকে একটা জায়গায় পৌঁছানোর জন্য আপনাদের সময়সীমার মধ্যে ইনশাল্লাহ হেল্প করবেন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে প্রাইভেট সেক্টর থেকে আমাদের হাইয়েস্ট প্রোভাইড করার যা ফেসিলিটিস দরকার আমরা ইনশাল্লাহ দিব। আমাদের অনেক যারা আছেন তারা অনেক সময় মানহীন প্রতিষ্ঠান তৈরি করেছেন, তাদেরকেও আমরা সতর্ক করে দিতে চাই, তাদেরকেও মান উন্নতি করতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জনবল নিয়োগে মেধা, দক্ষতা ও যোগ্যতাতে প্রাধান্য দিতে হবে, বাড়াতে হবে সেবার মান। এখানে একটি সীমানা আছে, অবশ্যই মুনাফার জন্য স্বাস্থ্য খাত, অমুনাফার জন্য স্বাস্থ্য খাত এবং সেবার জন্য স্বাস্থ্য খাত, এই তিনটি খাতের মধ্যে একটি যথাযথ সমন্বয় আসলে বাংলাদেশকে একটি জাতীয় স্বাস্থ্য খাতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, দেশে স্বাস্থ্যসেবার মান না বাড়ায় বিদেশে যাচ্ছেন অনেকে। ব্যবসা নয়, হাসপাতাল মালিকদের সেবার মানসিকতা তৈরির তাগিদ দেন তিনি। ভারতে ব্যাংককে এমন মানুষও চিকিৎসা নিতে যায় যে জীবনে ঢাকা শহরেও আসে নাই, ত্যক্ত বিরক্ত হয়ে অনন্য পায় হয়ে যায়। বন্ধ করেন তাদেরকে, তাদের যাওয়াটা বন্ধ করেন। এখানে সেবা দিলে কখনোই মানুষ বিদেশে যাবে না, কোনো কারণই নাই, প্রশ্নই আসে না, যাবে না। এই 4 বিলিয়ন 5 বিলিয়নের বাজার দখল করেন, আপনাদের লাভ না, দেশের লাভ। চিকিৎসকদের ওষুধ কোম্পানির প্রভাব থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান তিনি। ওই যত্ন সহ সেবাটা পায়। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীতে বের হয় বর্ণিল শোভাযাত্রা। মানব জাতির কল্যাণে প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। শোভাযাত্রা উদ্বোধন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনাপ্রধান। এছাড়া মন্দিরে মন্দিরে ছিল পুজো অর্চনার আয়োজন। ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। শান্তিপ্রিয় মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন শ্রীকৃষ্ণ। করেন শিষ্টের পালন ও দুষ্টের দমন। জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে পূজা অর্চনা, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণের জন্মতিথিতে রাজধানীর পলাশী থেকে বের হয় বর্ণিল শোভাযাত্রা। অংশ নেন নগরীর সব বয়সী সনাতন ধর্মাবলম্বীরা। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। আমরা চাই দেশের সবাই শান্তি শৃঙ্খলাভাবে সবাই সবকিছু নিয়ে ঠিক তেমন থাকতে পারি। সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে সুস্থ থাকে, আমাদের দেশে যাতে শান্তি ফিরে আসে। তাদের বিশ্বাস, মানবজাতির কল্যাণ এবং ন্যায় প্রতিষ্ঠার জন্যই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। সবাই যাতে ভালো থাকে, আমরা যাতে সুন্দরভাবে বাংলাদেশে সেই চিরাচরিত যেভাবে শান্তিপূর্ণভাবে সবাই মিলেমিশে ছিলাম, সেভাবেই যাতে আমরা আগামী দিনগুলোতে সুন্দরভাবে বাংলাদেশে থাকতে পারি। এই শোভাযাত্রা আমাদের মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমাদের এলাকার মঙ্গল বয়ে নিয়ে আসুক, আমরা এই কামনাই করি।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান সেনার প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবার সমান অধিকার এই দেশের উপরে আছে এবং সেভাবেই আমরা আমাদের সামনের সোনালী দিনগুলো দেখতে চাই। আমাদের সশস্ত্র বাহিনী, এখানে নৌবাহিনী প্রধান আছেন, বিমান বাহিনী প্রধান আছেন, এখানে স্থানীয় জিওসি 9 পদের ডিভিশন আছেন। আমরা সবাই মিলে আমরা সবসময় আপনাদের পাশে থাকব। এসব অনুষ্ঠান সামাজিক বন্ধনকে সমৃদ্ধ করবে বলে জানান আয়োজকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার কবলে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, ফলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কমেছে শিক্ষার্থীর উপস্থিতি। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অনেক প্রতিষ্ঠানের পাঠদান। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে সংকট কাটবে না। যশোরের মনিরামপুরে সুজাতপুর হাটগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারী বৃষ্টির কারণে জুন থেকে জলাবদ্ধতার কবলে ভবদহ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানটি। দুর্ভোগে স্কুলটির অর্ধশতাধিক শিক্ষার্থী। স্কুলে আসতে অনেক সময় আমি পড়ে যাই, ব্যাগ বই খাতা সব ভিজে যায়। আমাদের স্কুলে পানি উঠে গেছে, আমাদের এই যে পড়াশোনায় সমস্যা হচ্ছে। শুধু এই প্রতিষ্ঠান নয়, অতিবৃষ্টির কারণে ভবদহ অঞ্চলের মনিরামপুর, কেশবপুর ও অভয়নগরে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে এমন জলাবদ্ধতা। শ্রেণীকক্ষে পানি উঠায় অনেক স্কুলে বন্ধ পাঠদানও। শিক্ষক ও অভিভাবকরা বলছেন, বছরে অন্তত 5 থেকে 6 মাস এই অবস্থা থাকে। শিক্ষা কার্যক্রমের ক্ষতির পাশাপাশি কমেছে শিক্ষার্থী উপস্থিতিও। জলের পচা গন্ধে ওরা পড়তে পারতেছে না, আর বাড়ি থেকে তো বেরোনোই যাচ্ছে না। ভবদহ সমস্যার কারণে আমাদের বিদ্যালয়টি জলমগ্ন থাকে বছরের প্রায় 9 মাস। 40 থেকে 45টি স্কুল পানির তলে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বলেন, ভবদহ অঞ্চলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান না হলে সংকট থেকেই যাবে। উপদেষ্টা মহোদয় এসেছিল, আমরা ওনাকে জানিয়েছি, আমাদের সচিব স্যারকে জানিয়েছি, মহাফজল স্যারকে জানিয়েছি। ইতিমধ্যে আমি গত সপ্তাহে আমি এগুলো ছবি তুলে আবার অধিদপ্তরে পাঠিয়েছি। মূল সমস্যার সমাধান হলে আসলে আমাদের এই সমস্যাটা থেকেই যাবে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও অন্তত অর্ধশত বিদ্যালয় জলাবদ্ধতার কবলে পড়বে বলে শঙ্কা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি পৌর শহরের বেশিরভাগ ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। একাধিকবার দখলমুক্ত করার নির্দেশ দিলেও তা মানছেন না কেউ। এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। দ্রুত ফুটপাত দখলমুক্ত করার দাবি শহরবাসীর। খাগড়াছড়ি পৌর শহরের শাপলা চত্বর, ভাঙা ব্রিজ ও মসজিদ সড়কের দুপাশের ফুটপাতে রাখা হয়েছে বিভিন্ন পণ্য, বসানো হয়েছে অস্থায়ী দোকানও। কোটি টাকা খরচ করে জনসাধারণের জন্য তৈরি করা ফুটপাতগুলো চলে গেছে ব্যবসায়ীদের দখলে। শহরের মোট 8 কিলোমিটার ফুটপাতের মধ্যে অর্ধেকই দখল করে রাখা হয়েছে। এতে পথচারীদের চলাচলে ব্যাঘাত ঘটছে। প্রতিদিনই বাড়ছে যানজট ও দুর্ঘটনা। দোকানপাট, গাড়ি ঘোড়া ফুটপাত দখল করে বসে থাকে। সেই সময় আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যাওয়ার সময় আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। ফুটপাত দিয়ে হাঁটতে পারতেছি না, আমরা রাস্তা দিয়ে হাঁটতে হয়। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বারবার সতর্ক করা হলেও দখলমুক্ত হচ্ছে না ফুটপাত। 3-4টা প্রতিষ্ঠানের সমন্বয়ে আমরা এই ফুটপাত দখলমুক্ত করার জন্য এই কাজ করে যাব এবং এই বিষয়ে আমরা বদ্ধপরিকর। ফুটপাত দখলমুক্ত করতে মাইকিং করার কথা জানিয়েছেন পৌর প্রশাসক। এবার উচ্ছেদ অভিযান চালানোর আশ্বাস দেন তিনি। আমরা অভিযান শুরু করব, তখন আমরা কারো কথাই শুনব না। আইন অনুযায়ী আমাদের রাস্তা অথবা ফুটপাথে আমি যা পাবো তাই উচ্ছেদ করব এবং সে বিষয়ে কারো জোর আপত্তি তখন আমরা গ্রহণ করব না। পর্যটন বান্ধব শহর গড়তে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার জন্য নিয়মিত অভিযানের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জ পৌর এলাকায় একের পর এক গড়ে উঠছে অপরিকল্পিত ভবন। অনেক ভবনের কারণে শুরু হয়ে যাচ্ছে রাস্তাঘাট, যাতে শহরের বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে যানজট চলাচলে ভোগান্তি। মানিকগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে গড়ে উঠেছে তুফান আলী প্লাজা।
রাস্তা ঘেঁষে গড়ে ওঠা বহুতল ভবনটির গাড়ি পার্কিং স্পেস ভাড়া দেওয়া হয়েছে বাণিজ্যিক কাজে। পার্কিং সুবিধা না থাকায় রাস্তায় রাখা হচ্ছে গাড়ি, এতে তৈরি হচ্ছে যানজট। শুধু তুফান আলী প্লাজা নয়, মানিকগঞ্জ শহরে গড়ে ওঠা অনেক ভবনের সামনেই তৈরি হচ্ছে যানজট। কোথাও কোথাও ভবন তৈরিতে নিয়ম অনুযায়ী জায়গা না ছাড়াই সরু হয়ে গেছে রাস্তা। পার্কিং এর জায়গায় তারা পার্কিংটা রাখেন নাই, তারা এটা বাণিজ্যিকভাবে তারা ভাড়া দিয়ে দিচ্ছেন, যেটা আইনগতভাবে টোটালি অবৈধ। বিল্ডিং এর প্ল্যান অনুমোদন নেওয়ার পরে পৌর কর্তৃপক্ষকে উপস্থিত রাইখা যদি লেআউট দেয় তাহলে রাস্তা কনফার্ম। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, পৌরসভার পরিদর্শক পদ খালি থাকায় ভবন নির্মাণের প্ল্যান অনুমোদনের পর তদারকি হচ্ছে না ঠিকমতো। সারা বাংলাদেশের পৌরসভায় কোথাও কোনো পরিদর্শকের পদটা নাই যে ইনভেস্টিগেশন করবে, যখন প্ল্যান অ্যাপ্রুভাল নিয়ে গেল পৌরসভা থেকে, এরপরে এটার জন্য যে তদারকির যে প্রয়োজনীয়তা আছে সেটার জন্য আমার কিন্তু কোনো ইন্সপেক্টরের পদ নাই। তবে নতুন ভবন নির্মাণের ক্ষেত্রে কোনো অনিয়ম নেই বলে দাবি পৌর প্রশাসকের। বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে যে পার্কিং নাই কিংবা নাই, এটা তো আপনারা ভালো মতোই জানেন যে এটা বিগত সময় থেকে এই প্রবলেমটা শুরু। তো বিগত সময়ের কোনো জিনিস সেই দায়িত্ব তো আসলে আমি নিতে পারছি না। জমি কাগজ থেকে সবকিছু যাচাই করে আমরা সেইভাবে প্ল্যান দেওয়ার চেষ্টা করছি। 42.32 বর্গ কিলোমিটারের মানিকগঞ্জ পৌরসভার জনসংখ্যা 2 লাখের বেশি। পৌরসভাটি 1972 সালে গঠিত হলেও প্রথম শ্রেণীতে উন্নীত হয় 1997 সালে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বৃষ্টি ও জোয়ারের স্রোতে লক্ষ্মীপুরের তেগাছিয়ায় ধসে পড়েছে সেতুর সংযোগ সড়ক। এতে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রামগতি ও হাতিয়ার সড়ক যোগাযোগ। এদিকে অপরিকল্পিত নদী খনন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে ধসে পড়েছে সাতক্ষীরার মরিচচাপ নদীর ওপর নির্মিত 7টি সেতু। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় দুর্ভোগে রয়েছে 3 উপজেলার 25টি গ্রামের মানুষ। এক মাস আগে বৃষ্টি ও জোয়ারের স্রোতে ধসে পড়ে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার তেগাছিয়া সেতুর উত্তর পাশের সংযোগ সড়ক। এতে হাতিয়া রামগতি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সূর্যের এখান দিয়ে নদী ছিঁড়ে গেছে, তখন এদিক থেকে পানির প্রকোপ খুব বেড়ে গেছে। যেতে গিয়ে এখানে সড়কটা আপনার পোল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। 1 মাস পর্যন্ত ভাঙে চুরমার হয়ে গেছে। আমাদের এই দিকের মানুষ রামগতি যেতে পারতেছে না, আবার রামগতির মানুষ আসতে পারতেছে না। সেতুটি রামগতি চরগাজী এলাকাবাসীর যোগাযোগ মাধ্যম। পাশে মৎস্য অবতরণ কেন্দ্র, আশেপাশের 20টি শিক্ষা প্রতিষ্ঠান ও 10টি হাটবাজারে যাতায়াত হয় এই পথে, কিন্তু এখন তা সংস্কারে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। এস্টিমেট তারা প্রণয়ন করেছেন এবং তারা সেটি ঢাকায় পাঠাবেন এবং আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত গতিতে এর প্রয়োজনীয় বাজেট আমরা পেয়ে যাব এবং পাওয়া মাত্র দ্রুত যেন কাজ শুরু করে দেওয়া হয়, সেজন্য আমরা নির্বাহী প্রকৌশলী এলজিটিকে বলেছি। এদিকে সাতক্ষীরার মরিচচাপ নদীর উপর নির্মিত 7টি সেতু ধসে পড়ায় দেবহাটা, আশাশুনি ও সদর উপজেলার অন্তত 25 গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত খনন ও নিম্নমানের সামগ্রী ব্যবহারে বিপর্যয় ঘটেছে। এখন যদি এই ব্রিজটা দ্রুত সংস্কার করে সরকারের মাধ্যমে, তাহলে মানুষ তাতে খুব লাভবান হবে। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, এবার 7টি সেতুকে এক করে টেকসই 3টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রিজের যে এরিয়া ছিল তার থেকে হয়তো খননের কারণে এটা প্রশস্ত বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। তো আমরা এটা ইউনোকে বলেছি এবং তারা প্রজেক্ট প্রপোজাল হয়তো এটা করেছে, পাঠিয়েছে অথবা পাঠাবে। 2014 সাল থেকে 4 বছরে সদর ও আশাশুনিতে 7টি সেতু নির্মাণ করা হয়, যা অপরিকল্পিত ও নজরদারি না থাকায় টেকসই হয়নি দাবি এলাকাবাসীর। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একসময় দামি ফল হিসেবে পরিচিত ছিল ড্রাগন। আগে যা বিক্রি হতো 400 থেকে 500 টাকা কেজিতে, এখন তা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। এ বিষয়ে আরো জানাতে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, নওগাঁর বাগানগুলোতে ড্রাগন কেমন দামে বিক্রি হচ্ছে আর বাজারেই বা কেমন দাম? দেখুন, আমি এখন আছি কিন্তু নওগাঁর
তিলকপুর ইউনিয়নের নূরপুর গ্রামে একটি ড্রাগন বাগানে। এখানকার ড্রাগন চাষি তিনি আমাকে যেটি জানিয়েছেন যে শুরুতে যখন তিনি এই ড্রাগন চাষ করেন তখন কিন্তু এর বাজার মূল্য ছিল অনেক বেশি, অর্থাৎ তিনি কিন্তু বিক্রি করেছেন 300 থেকে 500 টাকা আপনার পর্যন্ত কেজি। কিন্তু এখন বর্তমানে যে বাজার দর সেটি কিন্তু অলাভজনক বলে দাবি করছেন এই কৃষক। তিনি বলছেন যে বর্তমানে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা থেকে শুরু করে 120 প্রকার ভেদে সেটি 150 টাকা পর্যন্ত। আর এর কারণ হিসাবে আমি জানতে চেয়েছিলাম এখানকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল আজাদের কাছে। তিনি আমাকে যেটি জানিয়েছেন যে ড্রাগন ফলের এই যে মূল্য মানে কম হবার যে কারণ সেটা হচ্ছে যে ড্রাগন ফল মূলত আপনার মে থেকে অক্টোবরের মধ্যে আপনার কিন্তু এর চাষ হয়ে থাকে এবং এই ফুল আসে একাধিকবার এবং এই সিজনের মধ্যেই কিন্তু আপনার প্রতিটি বাগানে প্রায় আপনার ধরেন 30 থেকে 40 পণ আপনার ড্রাগন ফল উৎপাদন হয়। কিন্তু এই সময়টাতে আমাদের বাংলাদেশের যে ফল আম, জাম, কাঁঠাল, লিচু সহ জাতীয় যে ফলগুলো সহ অন্যান্য ফল সুমিষ্ট ফল আছে একই সময় কিন্তু এই ফলগুলো কিন্তু বাজারে আসে। আর যে কারণে আপনার এই দুটি ফলের একই সময় বাজারে আসার কারণে ড্রাগনের যে বাজার দর সেটি থেকে কিন্তু আসলে বঞ্চিত হয়ে পড়ছে এখানকার মানে ড্রাগন চাষিরা। তারা যেটি দাবি করছেন যে এই অবস্থাতে যদি আপনার ড্রাগন ফলের মূল্য বৃদ্ধি না হয় তাহলে কিন্তু একজন কৃষকের পক্ষে চাষ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। তিনি যেটি জানিয়েছেন যে 1 বিঘা জমিতে ড্রাগন ফলের চাষ করতে আপনার ধরেন এখানকার আপনার বীজ, খুঁটি, আপনার তারের বেড়া সবকিছু মিলিয়ে কিন্তু প্রথম অবস্থায় 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু খরচ পড়ে। আপনার এই 2.5 লক্ষ টাকার বিপরীতে ওই কৃষক কিন্তু ওই বছর মাত্র 80 থেকে 1 লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করতে পারেন। আর পরবর্তী বছরগুলোতে অবশ্য তারা শুধুমাত্র এর পরিচর্যা বাবদ 20 থেকে 25,000 টাকার মধ্যেই কিন্তু আপনার এই পরিচর্যা করেন এবং সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1,20,000 টাকা পর্যন্ত তারা এই ড্রাগন ফল বিক্রি করে থাকেন। তারা যেটি জানিয়েছেন যে ড্রাগন ফল যেহেতু বিদেশি ফল এর বাজারটা আরো একটু বেশি হওয়া প্রয়োজন এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে দাবি করেন এই ড্রাগন চাষিরা। এই ছিল মোটামুটি আমার কাছে ড্রাগন চাষের সবশেষ পরিস্থিতি। ড্রাগন ফলের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম। নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার, প্রায় 1.5 মাস ধরে উচ্চ মূল্যে স্থির হয়ে আছে। খাদ্য সচিব বললেন চালের সংকট নেই, তবে বাজারে ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব রয়েছে। এছাড়া ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে শুল্ক জটিলতায় আমদানি করা চাল আটকে রয়েছে হিলি স্থলবন্দরে। মোটা চালের কেজি 60 টাকার বেশি, মাঝারি মানের চাল 65 থেকে 70 টাকা, সরু চালের দাম 80 টাকার উপরে, কিছু ব্র্যান্ডের চাল প্রায় 100 টাকা। টিসিবির হিসাবে চালের দাম গত বছরের একই সময়ের চেয়ে 14% বেশি। করে আমরা মনে করি 10,000 টাকার খরচ হয়ে আরো বেশি, এই টাকাটা পাবো। বলতেছে ধান নাই, কিন্তু ধান আছে। যখন বাজারটা তারা দাম বাড়া তখন মালটা বাজারে ছাড়ে, ক্রাইসিস দেখে মালে প্রতি বছর চাউলের 200 টাকা করে বৃদ্ধি করে নিতেছে। এদিকে হিলি স্থলবন্দরে কয়েকদিন ধরে আটকা আছে ভারতীয় চাল। আমদানি শুল্ক কমানো হলেও কাস্টমস সার্ভারে আপডেট না হওয়ায় জটিলতা দেখা দিয়েছে। সার্ভারে যে শুল্ক কমানোর যে একটা সার্ভারে যে দিবে আর কি, এই শুল্ক রেটটা না দেওয়ার কারণে পণ্য কিন্তু খালাস হচ্ছে না। আর এই খালাস না হওয়ার কারণে এই সব পণ্য কিন্তু বাজার যাচ্ছে না। চালের দাম বাড়ার জন্য বৈরী আবহাওয়া ও ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন খাদ্য সচিব। জানান 10 আগস্ট থেকে টিসিবির মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে। শুরু খাদ্যবান্ধব কর্মসূচিও, যেখানে 55 লাখ পরিবার 6 মাস ধরে 15 টাকা কেজি দরে চাল কিনতে পারবে। সাপ্লাই চেইনে কিছু ডিসরাপশন থাকার কারণে দামটা বাড়ে। এট দ্য সেম টাইম আমি অস্বীকার করবো না যে এই সাথে আপনার আমাদের যেটা মিলার আছে বা যারা ব্যবসায়ী আছে তাদের একটা যোগসাজশ থাকে। আমরা এটা কমব্যাট করার জন্য, এটা মোকাবেলা করার জন্য 17 আগস্ট থেকে 55 লক্ষ পরিবারকে 6 মাসের জন্য, নেক্সট 6 মান্থসের জন্য আমরা 15 কেজি করে আমরা চাল দিব। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে সরকারি গুদামে চালের মজুদ 20 লাখ টন। এর বেশিরভাগই সরবরাহ হবে ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচিতে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এছাড়া এখনকার সংবাদে ধন্যবাদ সবাইকে।